আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জব সাজেশন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা আহ, নিয়োগ পরীক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক প্রিপোজিশন নিয়ে আলোচনা করব। আমি এখানে প্রায় 50টা প্রশ্ন সাজিয়েছি, যেগুলা আসলে পরীক্ষার মধ্যে অনেক বারবার রিপিট হয়েছে এরকম প্রশ্নগুলা। আসলে প্রিপোজিশন টপিকটাই অনেক বড়। আহ, আমরা যদি এটা গতানুগতিকভাবে শিখতে যাই তাহলে আসলে এটা শেখা সম্ভব হয় না। তাহলে বুদ্ধিমানের কাজ হচ্ছে যে সকল প্রশ্ন বারবার পরীক্ষায় এসেছে ওই ধরনের প্রশ্নগুলোকে বারবার চর্চা করা। তা আমি এখানে প্রশ্নগুলোকে ব্যাখ্যা সহকারে এবং এগুলোর একটা প্রিপোজিশনের সাথে সম্পর্কিত বা রিলেটেড আরো প্রিপোজিশন গুলো নিয়ে আমি এই টপিকটা সাজিয়েছি। তো আশা করি এটা যদি আপনারা মনোযোগ সহকারে দেখেন আপনাদের জন্য অনেক উপকার হবে। তো কথা না বাড়িয়ে শুরু করি। প্রথম প্রশ্নটা দেখেন, এখানে দেওয়া আছে হি ডাইড ড্যাশ কলেরা। তো ডাইট এর পরে কখন বাই হয়, কখন অফ হয়, কখন ফর হয়, এটা নিয়ে কনফিউশন তৈরি হয়। আর ডাইট এর পরে যখন কখন বাই হবে, কখন অফ হবে, কখন ফর হবে, এটার একটা ব্যাখ্যা আছে। প্রথমত, যদি কোনো ব্যক্তি রোগে মারা যায় তাহলে ডাইট এর পরে সবসময় মনে রাখবেন অফ হবে। আর যদি দেশের জন্য মারা যায় তাহলে অবশ্যই ফর হবে। আর যদি কোনো দুর্ঘটনায় মৃত্যুবরণ করে তাহলে বাই হবে। তাহলে যেহেতু কলর একটা রোগের নাম, তাহলে এখানে অবশ্যই ডাইড অফ হচ্ছে সঠিক উত্তর। তাহলে হি ডাইড অফ কলেরা। এখানে আমি নিচে এটা ব্যাখ্যাটা দিয়ে দিয়েছি। আর আপনারা যদি এই শীটটা পেতে চান আমাকে ফেসবুকে নক করেন, আমি আপনাদেরকে এটা দিয়ে দিব। তাহলে এটা দেখে দেখে আপনারা চর্চা করতে পারবেন। 2 নম্বর প্রশ্ন বলা হচ্ছে আই কংগ্রেচুলেট ইউ ড্যাশ ইউর সাকসেস। কাউকে যদি কোনো সফলতার জন্য অভিনন্দন জানানো হয় তাহলে কংগ্রাচুলেট এর পরে অন বসে। তাহলে এখানে সঠিক উত্তর হবে অন। তারপর শি ইজ ব্লাইন্ড ড্যাশ হার সনস ফল্ট। খেয়াল করেন ব্লাইন্ড এর পরে কখন টু বসে আর ব্লাইন্ড এর পরে কখন অফ হয়, এটাও জানা দরকার। যদি কেউ দেখেও না দেখার ভান করে, কোনো কিছুর উপর দেখেও না দেখার ভান করে, তখন হবে ব্লাইন্ড এর পরে টু। আর যদি সে সত্যিকারে অন্ধ হয়, অর্থাৎ চোখের দৃষ্টিশক্তি না থাকে, তাহলে ব্লাইন্ডের পরে অফ হবে। তাহলে যেহেতু এখানে বলা হচ্ছে ছেলের ভুলের উপর সে দৃষ্টিপাত করছে না, তাহলে এখানে ব্লাইন্ডের পরে টু হবে। তাহলে এখানে টুটাই হচ্ছে রাইট আনসার। এখানে আমি নিচে কতগুলো রিলেটেড প্রনাউন রেখেছি যেগুলাও আসলে পরীক্ষার মধ্যে রিপিট হয়েছে এরকম, এগুলো আপনারা একটু দেখে নেবেন। এরপর হচ্ছে হি ইজ সিনিয়র ড্যাশ মি। সিনিয়র এমন একটা শব্দ যেটার পরে সবসময় প্রিপোজিশন হিসেবে টু বসে। এরকম আরো কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড আছে যেগুলো আসলে পরীক্ষার মধ্যে বারবার এসেছে, যেমন সিনিয়র, জুনিয়র, সুপিরিয়র, ইনফেরিয়র, ফিরিয়র। এই শব্দগুলোর পরে এগুলো যখন আপনারা দেখবেন তখন চোখ বন্ধ করে আপনারা টু বসাবেন। এখানে যে কনফিউশনটা তৈরি হয়, অনেকে দেন বসাই দেন কম্পেয়ার হিসেবে, দেন বসাই দেন, আসলে এটা দেন হবে না, এটা টু হবে। একইভাবে প্রেফার শব্দটার পরেও সবসময় মনে রাখবেন টু হবে। তারপর দেখেন এটা সবাই জানেন, আর তারপরে এটা পরীক্ষা যেহেতু এসেছে সেজন্য এটা আমি এখানে অ্যাড করেছি, সেটা হচ্ছে ডিভাইড দ্য ম্যাঙ্গোস ড্যাশ দ্য টু বয়েজ। আমরা জানি যখন দুইজন ব্যক্তির মধ্যে কোনো কিছু ভাগ করে দেওয়া হয় বা দুইজন ব্যক্তির মধ্যে কোনো কিছু ঘটে, তখন আমরা সাধারণত প্রিপোজিশন হিসেবে বিটুইন বসাই। আর দুইজনের অধিক হলে আমরা অ্যামং বসাই। তাহলে এখানে সঠিক উত্তর হবে, যেহেতু দুইজন ছেলের কথা বলা হচ্ছে, বিটুইনটা হচ্ছে রাইট আনসার। এর পরেরটা দেখেন, দ্য পুলিশ আর লুকিং ড্যাশ দ্য ম্যাটার। খেয়াল করুন, লুক ফর, লুক ইনটু, আর একটা হচ্ছে লুক আফটার। এগুলোর অর্থগুলো একটু বোঝা দরকার। লুক ফর মানে খোঁজ করা, লুক ফর মানে খোঁজ করা, মনে রাখবেন কোনো কিছু খুঁজলে তখন হবে লুক ফর। আর যখন কোনো কিছু তদন্ত করা বোঝাবে, অনুসন্ধান বোঝাবে, তখন হবে লুক ইনটু। আর লুক আফটার মানে দেখাশোনা করা। তাহলে এগুলো পরীক্ষার মধ্যে এসেছে এই প্রশ্নগুলো, তাই এগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলা খুব গুরুত্ব সহকারে মনে রাখতে হবে। যেহেতু পুলিশ এখানে অনুসন্ধান করছে এই বিষয়টাই বোঝাচ্ছে, এজন্য এখানে লুক ইনটুটাই হবে রাইট আনসার, অর্থাৎ দ্য পুলিশ আর লুকিং ইনটু দ্য ম্যাটার। 7 নম্বর প্রশ্নে আমরা দেখতে পাই হি অ্যাবাইডস ড্যাশ দ্য রুলস। অ্যাবাইড বাই মানে অনুসরণ করা।
কোনো কিছু মেনে চলা। মেনে চলা, অনুসরণ করা অর্থে সবসময় মনে রাখবেন অ্যাবাইড বাই হয়। এরপরে ৮ নম্বর প্রশ্নে যদি আমি দেখি, সেখানে কি আছে? আই এম নট এনভিয়াস ড্যাশ হিজ রিচেস, জেলাস অফ, তারপর অ্যাফ্রেড অফ, এরপরে হচ্ছে প্রাউড অফ, এরপরে হচ্ছে এনভিয়াস অফ। এগুলো সবগুলো এই শব্দগুলোর পরে সবসময় মনে রাখবেন অফ প্রিপজিশনটাই বসে। কারো প্রতি ঈর্ষান্বিত হওয়া বোঝাতে কি হয়? এনভিয়াস শব্দের পরে অফ হয়। এগুলোর সিমিলার হচ্ছে জেলাস, অ্যাফ্রেড, এগুলাই। এরপর আমরা যদি দেখি কি আছে ৯ নম্বরে, হি ইজ অ্যাংরি ড্যাশ মি, কারো প্রতি রাগান্বিত, কারো প্রতি রাগান্বিত সেটা বোঝাতে অ্যাংরির পরে সবসময় মনে রাখবেন উইথ প্রিপজিশনটা বসে। আর যদি কারো আচরণ, যদি রাগের বিষয়টা কোনো আচরণকে মিন করে, তাহলে অ্যাংরির পরে অ্যাট হবে। যেমন হি ইজ অ্যাংরি উইথ মি, একজন ব্যক্তির আমার উপর, অর্থাৎ ব্যক্তির উপর রাগান্বিত বোঝাচ্ছে, সেজন্য উইথ হয়েছে। আর যখন বলা হবে অ্যাংরি অ্যাট মাই কন্ডাক্ট, হি ইজ অ্যাংরি অ্যাট মাই কন্ডাক্ট, আমার কৃতকর্মের উপর সে মানে রাগী বা রেগেছে। তারপর আমরা ১০ নম্বর দেখি, দ্য বয় ইজ প্রফিশিয়েন্ট ড্যাশ ইংলিশ, কোনো কিছুতে অভিজ্ঞতা, দক্ষতা বোঝাতে প্রফিশিয়েন্টের পরে সবসময় ইন বসে। এরকম আরেকটা এটার সিমিলার আরেকটা রয়েছে, সেটা হচ্ছে গুড এট, কোনো কিছুতে কোনো বিষয়ে দক্ষতা বোঝাতে গুড এট প্রিপজিশনটা ব্যবহৃত হয়। তাহলে এইগুলা খুবই গুরুত্বপূর্ণ, এগুলা মনে রাখাটাও খুবই জরুরি। নিচে আমি এগুলো লিখে দিয়েছি, আপনারা একটু দেখে নেবেন। এরপর হচ্ছে দ্য রিভার অ্যাবাউন্ডস ড্যাশ ফিশ, অ্যাবাউন্ডস এর পরে দুইটা প্রিপজিশন হতে পারে, একটা উইথ আর একটা ইন। যখন মনে রাখবেন কোনো কিছু দিয়ে পূর্ণ বোঝাবে, তখন ওই কোনো কিছু দিয়ে বোঝাতে উইথ প্রিপজিশনটা ব্যবহৃত হয়। যেহেতু নদীটা মাছ দ্বারা পূর্ণ, মাছ দিয়ে পূর্ণ, সেখানে অ্যাবাউন্ড এর পরে সবসময় উইথ প্রিপজিশনটা বসবে, অ্যাবাউন্ড উইথ। আর যা দিয়ে পূর্ণ, মানে যেই জিনিসটা প্রচুর পরিমাণে আছে, সেটা বোঝাতে ইন প্রিপজিশনটা বোঝানো হয়। যেমন ফিশ অ্যাবাউন্ড ইন দ্য রিভার। এরপর যারা কর্মব্যস্ততার জন্য বই নিয়ে পড়তে পারেন না বা সেই সময়টা পান না, যারা মোবাইলে এভাবে পিডিএফ থেকে পড়তে চান, তাদের জন্য আমি একটি দুর্দান্ত পিডিএফ রেডি করেছি, যেখানে বাংলা, ইংলিশ, ম্যাথ, জিকের আলাদা আলাদা আমি পিডিএফ রেডি করেছি, যেখানে প্রত্যেকটা সাবজেক্টেরই সকল বিষয়কে আমি অন্তর্ভুক্ত করেছি। আমি আশা করি এটা আপনারা শেষ করতে পারলে এখান থেকে আপনারা চাকরির জন্য 80% প্রস্তুতি নিতে সম্পন্ন করতে পারবেন। বিশেষ করে যারা সামনে নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণ করবেন, তাদের জন্য এটা দুর্দান্ত পিডিএফ হতে যাচ্ছে। আর আপনারা চাইলে আমি আপনাদেরকে জিমেইলে যোগাযোগ করতে পারেন, যেটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমি সাথে সাথে আপনাদেরকে দিয়ে দেবো, আপনারা দেখার পরে ভালো লাগলে আমাকে জাস্ট এটার মূল্য 100 টাকা আমাকে পরিশোধ করবেন। নাম্বার প্রিপজিশনে আমরা দেখতে পাই হি ওয়াজ অ্যাকিউজড ড্যাশ থেফট, অর্থাৎ অভিযুক্ত করা, কাউকে কোনো কিছুতে অভিযুক্ত করা বোঝাতে অ্যাকিউজড এর পরে সবসময় মনে রাখবেন অফ বসে। এরকম যেমন গিলটি শব্দটা, গিলটির পরেও কি বসে? অফ বসে। একটা ভিন্ন রয়েছে, সেটা হচ্ছে চার্জড উইথ, চার্জ যেটা আছে শব্দ, সেটার পরে উইথ প্রিপজিশন বসে। এরপর হচ্ছে 13 নম্বরটা, অ্যাঙ্গার ইজ কম্পেয়ার ড্যাশ ফায়ার, কোনো কিছুর সাথে যদি তুলনা করা হয়, এক্ষেত্রে দুইটা প্রিপজিশন বসতে পারে, একটা হচ্ছে কম্পেয়ার টু আর একটা হচ্ছে কম্পেয়ার উইথ। একটা জিনিস মনে রাখতে হবে, যখন দুইটা একই জিনিসের সাথে তুলনা করা হয়, তখন কম্পেয়ার্ড এর সাথে টু বসে। সরি, যদি দুইটা জিনিস ভিন্ন হয়, ভিন্ন জিনিসের মধ্যে তুলনা করা হয়, তাহলে কম্পেয়ার্ড এর শব্দের পরে টু বসে। আর যদি তুলনা করা বস্তু দুইটা, যদি জিনিস বা বস্তু দুইটা যদি একই রকম হয়, তাহলে কম্পেয়ার্ড এর পরে উইথ বসে। যেমন অ্যাঙ্গার ইজ কম্পেয়ার্ড ড্যাশ ফায়ার, রাগকে আগুনের সাথে তুলনা করা হয়। এখন যদি আপনি বলেন সিলেট ইজ কম্পেয়ার্ড উইথ লন্ডন, তাহলে এখানে দুইটা স্থানের সাথে তুলনা করা হচ্ছে, অর্থাৎ এখানে তুলনাকৃত বস্তু দুইটাই একই, কিন্তু যদি ভিন্ন হয় তাহলে টু বসবে। 14 নম্বর আমরা দেখি, হি ওয়াজ অ্যাবসেন্ট ড্যাশ দ্য মিটিং, কোথাও অনুপস্থিত থাকা, কোনো জিনিস থেকে অনুপস্থিত থাকা বোঝাতে অ্যাবসেন্টের পর ফ্রম বসে। আমরা এটা কিভাবে মনে রাখবো? থেকে শব্দটা মাথায় রেখে,
থেকে বোঝাতে ফ্রম বসে। এরকম আরো দুইটা গুরুত্বপূর্ণ প্রিপোজিশন হচ্ছে, একটা হচ্ছে অ্যাবস্টেইন ফ্রম আর একটা হচ্ছে রিফ্রেইন ফ্রম। দুইটার অর্থ একই। আই এম ফ্যামিলিয়ার ড্যাশ দ্য সাবজেক্ট। ফ্যামিলিয়ারের পরে দুইটা প্রিপোজিশন বসতে পারে, একটা ফ্যামিলিয়ার উইথ আর একটা হচ্ছে ফ্যামিলিয়ার টু। যদি কোনো বস্তু, মাথায় রাখবেন, যদি কোনো বস্তু পরিচিত হয় তাহলে ফ্যামিলিয়ারের সাথে উইথ বসে। মানে কোনো বিষয়ে যদি পরিচিত হয় তাহলে ফ্যামিলিয়ারের সাথে উইথ বসে। আর যদি কোনো ব্যক্তি পরিচিত হয় তাহলে ফ্যামিলিয়ারের সাথে টু বসে, যেমন হি ইজ ফ্যামিলিয়ার টু মি। আর যদি বিষয়ের বা বস্তুর সাথে যদি পরিচিত হয় তাহলে আই এম ফ্যামিলিয়ার উইথ দ্য সাবজেক্ট। এরপর 16 নম্বর প্রশ্ন দেখি, ইউ ক্যান কাউন্ট ড্যাশ মাই হেল্প অন মাই হেল্প। অর্থাৎ কোনো কিছুর উপর নির্ভরতা, ভরসা বোঝাতে মনে রাখবেন সবসময় অন প্রিপোজিশনটা বসে। অর্থাৎ তুমি আমার সাহায্যের উপর নির্ভর করতে পারো। এরকম আমরা আরো একই রকম প্রিপোজিশন দেখতে পারি, ডিপেন্ড অন, রিলাই অন, কাউন্ট অন। এগুলো সবগুলো একই ধরনের প্রিপোজিশন, মানে এগুলো নির্ভরতা প্রকাশ করা অর্থেই সবসময় অন প্রিপোজিশনটা বসবে। 17 নম্বর প্রিপোজিশনটা দেখি আমরা, অ্যাডহেয়ার। এটা এমন একটা শব্দ যেটার পরে সবসময় মনে রাখবেন টু বসবে। এখানে চোখ বন্ধ করে আপনি টু বসাইতে পারেন। ইউ শুড অ্যাডহেয়ার ইউর প্রিন্সিপাল। অ্যাডহেয়ার মানে অ্যাডহেয়ার টু মানে লেগে থাকা বোঝায়, অবিচল থাকা বোঝায়। তাহলে অ্যাডহেয়ার শব্দটার এমন একটা শব্দ যেটা সবসময় মনে রাখবেন, যেটার সাথে সবসময় টু প্রিপোজিশনটা বসে। এরপর হি ইজ অ্যাবজর্বড ড্যাশ ডিপ থট। তাহলে কোনো কিছুতে চিন্তায় মগ্ন থাকা বোঝাতে অ্যাবজর্বডের সাথে সবসময় প্রিপোজিশন ইন বসে। এরপর 19 নম্বর প্রিপোজিশনটা দেখতে পাই, হি ওয়াজ অ্যাকম্পানিড ড্যাশ হিজ ফাদার। অ্যাকম্পানিড এর সাথে সবসময় বাই বসে। তাহলে এখানে একটা জিনিস মনে রাখতে হবে, অ্যাকম্পানিড শব্দের সাথে বাইও বসে আবার উইথ বসে। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে যদি ব্যক্তির ক্ষেত্রে হয়, অর্থাৎ সঙ্গ পাওয়াটা যদি ব্যক্তির ক্ষেত্রে বোঝায় তাহলে বাই বসে, আর বস্তুর ক্ষেত্রে হলে সেটা উইথ বসে। তাহলে এখানে যেহেতু হিজ ফাদার এখানে ব্যক্তিবাচক শব্দ, তাহলে আমরা এখানে বাই বসাবো এবং এটাই রাইট আনসার। 20 নম্বর আমরা দেখতে পাই, চিলড্রেন আর ফন্ড অফ সুইট। মনে রাখবেন কোনো কিছুতে আসক্ত হওয়া বোঝাতে ফন্ডের পরে সবসময় অফ প্রিপোজিশনটা বসে। তাহলে এখানে সঠিক উত্তর হবে চিলড্রেন আর ফন্ড অফ সুইটস। তারপর আই ডিফার ড্যাশ ইউ অন হিজ পয়েন্ট। মতভেদে ভিন্নতা থাকা, মতামতে ভিন্নতা থাকা বোঝাতে উইথ প্রিপোজিশনটা বসে। আই ডিফার উইথ ইউ অন দিস পয়েন্ট। আমি তোমার সাথে এই বিষয়ে ভিন্ন মত পোষণ করি। তাহলে কোনো কিছু থেকে মানে কোনো কিছুর সাথে কোনো মতের মধ্যে ভিন্ন থাকা বোঝাতে উইথ বসে। আবার যদি ভিন্নতা যদি কোনো গুণের সাথে বোঝানো হয় বা বস্তুর ক্ষেত্রে বোঝানো হয় সেক্ষেত্রে ফ্রম প্রিপোজিশনটা বসে। তাহলে এক্ষেত্রে মনে রাখতে হবে ব্যক্তির সাথে যদি কোনো বিষয়ে ভিন্নতা পোষণ করে মতভেদে তাহলে ডিফারের পরে উইথ বসবে, আর যদি কোনো গুণের সাথে বা বস্তুর সাথে যদি ভিন্নতা বোঝায় তখন ডিফার ফ্রম বসবে। এরপর 22 নম্বর আমরা দেখতে পাই, দ্য বয়েজ বার্স্ট ড্যাশ টিয়ার্স। বার্স্টের পরে দুইটা প্রিপোজিশন হয়, একটা হচ্ছে কান্নায় ভেঙে পড়া আর একটা হচ্ছে খুশিতে ফেটে পড়া। কান্নায় ভেঙে পড়া বোঝাতে বার্স্ট ইনটু বসে, আর খুশিতে ফেটে পড়া বোঝাতে বার্স্ট আউট বসে। যেহেতু এখানে দ্য বয় বার্স্ট ড্যাশ টিয়ার্স অর্থাৎ কান্নায় ভেঙে পড়া বোঝানো হচ্ছে, এজন্য এখানে বার্স্টের পরে ইনটুটাই হচ্ছে সঠিক প্রিপোজিশন। আর যদি এখানে দ্য বয় বার্স্ট ড্যাশ টিয়ারের জায়গায় লাফিং লেখা থাকতো বা লাফ লেখা থাকতো তাহলে এখানে বার্স্ট আউট হতো। এরপরে 23 নম্বরে দেখতে পাই, হি পার্টেড ড্যাশ হিজ ফ্রেন্ডস ইন টিয়ার্স। কোনো কিছু থেকে বিচ্ছিন্ন হওয়া, কোনো কিছু থেকে যদি বিচ্ছিন্ন হওয়া বোঝায় তাহলে পার্ট এর পরে সবসময় মনে রাখবেন ফ্রম প্রিপোজিশনটা বসে। হি পার্টেড ড্যাশ হিজ ফ্রেন্ডস ইন টিয়ার্স। তা এখানে মূলত বন্ধুদের থেকে বিচ্ছিন্ন হওয়াটাই বোঝাচ্ছে, সেজন্য সেখানে ফ্রমটাই হচ্ছে সঠিক প্রিপোজিশন।
আবার যদি কোনো বস্তুর থেকে ত্যাগ করা বোঝায়, কোনো বস্তু থেকে যদি কোনো বস্তু ত্যাগ করা বোঝায়, তখন হবে উইথ প্রিপজিশনটা। তাহলে ব্যক্তির ক্ষেত্রে ফ্রম বসবে, বস্তুর ক্ষেত্রে উইথ বসবে। এরপর 24 নম্বর রয়েছে দ্য গভর্নমেন্ট মাস্ট প্রোভাইড ড্যাশ দ্য পুয়ার। প্রোভাইড ফর, কারো জন্য কোনো কিছুর ব্যবস্থা করা, কারো জন্য কোনো কিছুর জন্য কোনো কিছু ব্যবস্থা করা, জন্য বোঝানোর নিমিত্তে অর্থে প্রোভাইডের পরে ফর বসে। তাহলে এখানে জন্য কথাটা মাথায় রাখলে আপনারা এখানে সহজে বুঝতে পারবেন, এখানে প্রোভাইড ফর হবে। এরপর খুবই গুরুত্বপূর্ণ একটা প্রিপোজিশন, লুকের আপনারা পড়েছেন এর আগে, লুক ইনটু পড়েছেন, লুক ফর পড়েছেন, আর লুক আফটার পড়েছেন। তাহলে এখানে ডিকশনারিতে ওয়ার্ড খোঁজা অর্থে লুক ড্যাশ দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি। ডিকশনারিতে শব্দ খোঁজা অর্থে আপনারা মাথায় আসতে পারে লুক, মানে লুক ফর, এটা মাথায় আসতে পারে। কিন্তু মনে রাখতে হবে এটা একটা ব্যতিক্রম, যদি ডিকশনারিতে কোনো কিছু খোঁজা এটা প্রকাশ করা হয় এবং এটা পরীক্ষার মধ্যে অনেকবার এসেছে, তাহলে অবশ্যই মনে রাখবেন লুকের পরে সবসময় আপ প্রিপজিশনটা বসবে। তাহলে এখানে লুক ফর হবে না, এখানে হবে লুক আপ। এরপর হি হ্যাজ নো অথরিটি ড্যাশ মি। তাহলে অথরিটি মানে কর্তৃত্ব, কারো উপর কোনো কর্তৃত্ব বোঝাতে, কারো উপর কোনো কর্তৃত্ব বোঝাতে ওভার প্রিপজিশনটা বসে। হি হ্যাজ নো অথরিটি ওভার মি, আমার উপর তার কোনো কর্তৃত্ব নেই। তবে একটা বিষয় মাথায় রাখতে হবে, কোনো কিছুতে আবার অভিজ্ঞতা বোঝাতে, কোনো কিছুতে অভিজ্ঞতা বোঝাতে অথরিটির পরে অন প্রিপজিশনটা বসে। তবে সাধারণত অথরিটি ওভার এই প্রিপজিশনটা বেশি আসে। তাহলে এবার এটা দেখুন, হি ইজ ইনডিফারেন্ট ড্যাশ প্রেজ অর ব্লেম। তাহলে এখানে কোনো কিছু মানে কোনো কিছুতে অমনোযোগী বোঝাতে হি ইজ ইনডিফারেন্ট ড্যাশ প্রেজ অর ব্লেম, কোনো কিছুতে অমনোযোগী বসাতে ইনডিফারেন্টের পরে সাধারণত প্রিপজিশন টু বসে। অর্থাৎ সে আমার, হি ইজ ইনডিফারেন্ট টু প্রেজ অর ব্লেম, সে আমার দোষ মানে দোষ অর্থাৎ প্রশংসা বা ব্লেম করা, ব্লেম মানে দোষ দেওয়া, প্রশংসা বা দোষ কোনোটাই সে করে না, অর্থাৎ দুটোটার প্রতি সে অমনোযোগী। তাহলে এখানে অমনোযোগী বা মানে মন অমনোযোগী বোঝাতে এখানে ইনডিফারেন্ট টু প্রিপজিশনটাই বসবে। তারপর 28 নম্বর প্রিপজিশনে প্রশ্নটা আমরা দেখতে পাই, ইওর কন্ডাক্ট ইজ অ্যাপ্রোপ্রিয়েট ড্যাশ দ্য অকেশন। তাহলে কোনো কিছুর সাথে মানানসই উপযুক্ত এটা বোঝাতে অ্যাপ্রোপ্রিয়েট টু বসে। মনে রাখতে হবে কোনো কিছুর সাথে মানানসই এটা বোঝাতে মনে রাখতে হবে অ্যাপ্রোপ্রিয়েটের সাথে সবসময় টু বসে। এরপর তাহলে এখানে সঠিক উত্তর হবে অ্যাপ্রোপ্রিয়েট টু। এরপরে দেখেন 29 নম্বরে রয়েছে উই শুড নট ইয়েল্ড ড্যাশ প্রেশার। তাহলে একটা জিনিস মনে রাখতে হবে, বশ্যতা স্বীকার করা বা নতি স্বীকার করা বোঝাতে ইয়েল্ড শব্দটার পরে টু প্রিপজিশনটা বসে। মনে রাখতে হবে বশ্যতা স্বীকার করা অথবা হার মানা, এই ধরনের সিচুয়েশনে অবশ্যই ইয়েল্ড এর সাথে টু বসে। ইউ শুড নট ইয়েল্ড টু প্রেশার, মানে চাপের কাছে বশ্যতা স্বীকার করা উচিত নয়, তোমার চাপের কাছে বশ্যতা স্বীকার করা উচিত নয়। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে ইয়েল্ড টু। 30 নম্বর আমরা দেখতে পাই ইউ শুড প্রফিট ড্যাশ এক্সপেরিয়েন্স। কোনো কিছু থেকে লাভ পাওয়া বা কোনো কিছু থেকে কোনো কিছু অর্জন করা এটা বোঝাতে প্রফিটের সাথে সবসময় ফ্রম বসে। তাহলে এখানে সঠিকটা হবে ইউ শুড প্রফিট ফ্রম এক্সপেরিয়েন্স। তাহলে এখানে সঠিক আনসার হচ্ছে ফ্রম। এরপরে 31 নম্বর আমরা দেখতে পাই হি শুড অ্যাবস্টেইন। এই অ্যাবস্টেইন শব্দটা আমরা শুরুতে একবার দেখেছিলাম, যেটা আমি ব্যাখ্যার নিচে দিয়ে রেখেছিলাম। তাহলে সেখানেই ছিল অ্যাবস্টেইন ফ্রম, কোনো কিছু থেকে বিরত থাকা অর্থ বোঝাতে কি বসে, ফ্রম বসে, অ্যাবস্টেইন ফ্রম বসে। হি শুড অ্যাবস্টেইন ফ্রম স্মোকিং, তার স্মোকিং থেকে বিরত থাকা উচিত। এরপর 32 নম্বর আছে শি ওয়াজ ম্যারিড ড্যাশ আ রিচ ম্যান। কারো সাথে বিবাহে বন্ধনে আবদ্ধ বোঝাতে ম্যারিড এর পর টু বসে।
তো মনে রাখতে হবে এটা যদি অ্যাক্টিভ ভয়েস হয় তাহলে ম্যারিড এর পর সাধারণত প্রিপোজিশন বসে না, শুধুমাত্র প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে ম্যারিড এর পর টু বসে। এরপর 33 নম্বরে দেখতে পাই দ্যাট ইজ প্রিফারেবল ড্যাশ ডিসঅনার, অসম্মানের চেয়ে মৃত্যু ভালো। আমরা এর আগে শুরুতে একটা পড়েছিলাম প্রেফার টু, আমি শুরুতে বলেছিলাম সিনিয়র টু সুপেরিয়র টু, এইটার আলোচনা করতে গিয়ে বলেছিলাম প্রেফার টু, একটা জিনিস হচ্ছে আরেকটা জিনিস অত্যাধিক ভালো বোঝাতে বা পছন্দনীয় বোঝাতে প্রেফারের পর সাধারণত টু বসে, তাহলে দ্যাট ইজ প্রেফারেবল টু ডিসঅনার, তাহলে এখানে সঠিক উত্তরটা হচ্ছে টু। এরপর আমরা দেখতে পাই হি ইজ ডিভয়েড ড্যাশ কমন সেন্স, তাহলে কোনো কিছু থেকে বর্জিত, কোনো কিছু থেকে মানে বর্জিত বোঝাতে ডিভয়েড এর পরে সাধারণত অফ বসে, এরকম আরো রয়েছে শর্ট অফ, লেক অফ, সেখানেও কিন্তু ওই কোনো কিছু থেকে বর্জিত বা অভাব এটাই বোঝাচ্ছে। তারপর 35 নম্বর আমরা দেখতে পাই দ্য ম্যান ওয়াজ কিউরড ড্যাশ হিজ ইলনেস, তাহলে কোনো কিছু থেকে মুক্তি পাওয়া বোঝাতে, কোনো কিছু থেকে মানে রোগ থেকে মুক্তি পাওয়া বোঝাতে সাধারণত কিউর অফ বসে, তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অফ প্রিপোজিশনটাই। তারপর 36 নম্বরে আছে হি সাকসিডেড ড্যাশ উইনিং দ্য প্রাইজ, তাহলে মনে রাখবেন কোনো কিছুতে সফল হওয়া বোঝাতে সাকসেসের পরে সাধারণত প্রিপোজিশন ইন বসে, তাহলে এখানে সঠিক উত্তরটা হচ্ছে হি সাকসিডেড ইন উইনিং দ্য প্রাইজ। তারপর রয়েছে উই শুড বি কাইন্ড ড্যাশ অ্যানিমাল, কোনো কিছুর প্রতি দয়া বোঝাতে কাইন্ড এর পর সাধারণত প্রিপোজিশন টু বসে, তাহলে এখানে সঠিকটা হবে উই শুড বি কাইন্ড টু অ্যানিমালস। এরপরে 38 নম্বরে রয়েছে হি ইজ এলিজিবল ড্যাশ দ্য পোস্ট, কোনো কিছুর প্রতি যোগ্য বোঝাতে এলিজিবল এর পর সাধারণত প্রিপোজিশন ফর বসে, তাহলে হি ইজ এলিজিবল ফর দ্য পোস্ট। এরপর 39 নম্বর আমরা দেখতে পাই ডু নট হ্যাঙ্কার ড্যাশ মানি, আসলে এখানে হ্যাঙ্কার মানি বোঝানো হচ্ছে, হ্যাঙ্কার ড্যাশ মানি দ্বারা বোঝানো হচ্ছে টাকার পেছনে ছোটা, তাহলে কোনো কিছুর পিছনে ছোটা এই অর্থ বোঝাতে হ্যাঙ্কারের পর সাধারণত প্রিপোজিশন আফটার বসে, এটা খুবই কনফিউজিং একটা প্রিপোজিশন, এটা খুবই মাথায় রাখতে হবে, ডু নট হ্যাঙ্কার আফটার মানি, টাকার পিছনে ছুটিও না, তাহলে মনে রাখতে হবে কোনো কিছুর পিছনে ছোটা অর্থে হ্যাঙ্কার আফটার বসে। একইভাবে রান আফটার, কোনো কিছুর পিছনে ছোটা। আই এম নট এনভিয়াস, এটা আমরা কিছুক্ষণ আগে পড়েছি, মনে হয় এটা আমি বলে দুইবার তুলে ফেলেছি। আই এম নট এনভিয়াস, তাহলে এটা কি হবে আমরা জানি অফ প্রিপোজিশনটা হবে, এনভিয়াস অফ ইউর সাকসেস। এরপর ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস খুবই পরিচিত একটা প্রিপোজিশন, তারপর অনেকে এটা ভুল করে, তাই এখানে এটা অ্যাড করেছে, কির পরে সাধারণত কি বসে প্রিপোজিশন টু বসে, অর্থাৎ সাধনা বা কোনো কিছু সমাধান বা চাবিকাঠি বোঝাতে। ইজ অ্যাওয়ার ড্যাশ হিজ উইকনেস, কোনো কিছুর প্রতি সচেতনতা বোঝাতে অ্যাওয়ারের পর সাধারণত অফ প্রিপোজিশন বসে, তাহলে হি ইজ অ্যাওয়ার অফ হিজ উইকনেস। এরপর রয়েছে ইজ কন্ডিউসিভ ড্যাশ হেলথ, কোনো কিছু স্বাস্থ্যের জন্য উপকারী এইরকম বোঝাতে কন্ডিউসিভ এর পরে সাধারণত টু প্রিপোজিশন বসে, তাহলে এখানে সঠিক উত্তর হবে এক্সারসাইজ ইজ কন্ডিউসিভ টু হেলথ। এরকম আর খুবই গুরুত্বপূর্ণ তিনটা প্রিপোজিশন এখানে রয়েছে, একটা হচ্ছে বেনিফিশিয়াল টু, ডেট্রিমেন্টাল টু, এরপরে রয়েছে ইনজুরিয়াস টু, এগুলো পরীক্ষা অলরেডি এসেছে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো আবার রিপিট হতে পারে। এরপরটা রয়েছে ইনসিস্টেড অন, কোনো কিছুর প্রতি জোর দেওয়া বোঝাতে সাধারণত ইনসিস্টের পরে অন প্রিপোজিশনটা বসে, তাহলে এখানে হবে হি ইনসিস্টেড অন মাই গোয়িং দেয়ার। এরপরে আরেকটা এখানে লিখেছে পারসিস্টেন্ট, এটাও খুব গুরুত্বপূর্ণ, এটাও পরীক্ষায় এসেছে, খুবই গুরুত্বপূর্ণ এটা একটা প্রিপোজিশন। হি ইজ ব্লাইন্ড ড্যাশ ওয়ান আই, কিছুক্ষণ আগে বলেছিলাম আমি, কোনো কিছু সত্যিকার অন্ধ হলে সাধারণত বসে অফ প্রিপোজিশন, আর যদি দেখেও না দেখার ভান ধরে সেক্ষেত্রে বসে টু প্রিপোজিশন। কিন্তু এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে, সাধারণত সত্যিকার অন্ধ হলে অফ ও বসে এবং ইনও বসে, তাই এখানে অফ এবং ইন দুইটাই রাইট।
আর যদি ইন ডান থাকে তাহলে অফ রাইট হবে। এরপর রয়েছে দ্য শিপ ইজ বাউন্ড ড্যাশ ইংল্যান্ড। যাত্রা বোঝাতে, কোন স্থানের প্রতি যাত্রা বোঝাতে বাউন্ডের পর সাধারণত ফর বসে, কোনো কিছুর উদ্দেশ্যে যাত্রা বোঝাতে। এরপর রয়েছে ঘড়ির সময় দেখা। ঘড়িতে সময় দেখা বোঝাতে মনে রাখবেন সবসময় বাই প্রিপজিশনটা বসে। তাই এখানে হবে হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ। হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ। এরপর 49 নম্বরে রয়েছে দ্য হাউস ইজ ইনফেস্টেড ড্যাশ ড্যাশ র্যাট। ক্ষতিকর প্রাণী, ক্ষতিকর প্রাণীতে পূর্ণ থাকা, ক্ষতিকর প্রাণীতে পূর্ণ থাকা বোঝাতে সাধারণত ইনফেস্টেড শব্দের পরে উইথ প্রিপজিশনটা বসে। তাহলে এখানে সঠিক উত্তরটা হবে দ্য হাউস ইজ ইনফেস্টেড উইথ র্যাটস। এরপরে দেখেন এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা একটা প্রবাদ। হি টুক মি ড্যাশ টাস্ক। এটা হচ্ছে টেক টু টাস্ক। টুক মি টু টাস্ক, টেক টু টাস্ক, এটা একটা প্রবাদ, অর্থাৎ তিরস্কার করা। এটার মানে হলো তিরস্কার করা। এটার প্রতিশব্দ হিসেবে আমরা আরেকটা বলতে পারি ব্রিং টু বুক। ব্রিং টু বুক তিরস্কার করা অথবা শাস্তি দেওয়া। আরেকটা হচ্ছে রিবিউক। এটা খুবই পরিচিত একটা শব্দ, যেটা অনেকবার পরীক্ষার মধ্যে এসেছে। তাহলে এটা মনে রাখতে হবে, এটা একটা প্রবাদ। এখানে আসলে কোনো নিয়ম টিয়ম খাটে না, কোনো এটা যেরকম আছে সেরকমই দিতে হবে। তাহলে এটা সঠিক উত্তর হবে হি টুক মি টু টাস্ক। দেখেন এই 50টা যেগুলো আমরা এই পর্যন্ত কভার করেছি, এই 50টা যদি আপনি শেষ করতে পারেন ভালো মতো, তাহলে আমি আশা করি আপনাদের প্রিপারেশনটা অনেক এগিয়ে যাবে। এখানে আমি গুরুত্বপূর্ণ যে 5টা রয়েছে আমি এখান থেকে একটা সামারাইজ করেছি, আসলে যেগুলো নিয়ে কনফিউশন তৈরি হয় এগুলো আপনারা দেখে নিতে পারেন। আর এই 50টা শেষ করতে পারলে আশা করি আপনাদের প্রস্তুতি অনেক ভালো হয়ে যাবে। তো আজকের জন্য এতটুকুই। ভালো থাকবেন। আর প্রিপারেশনের আমরা নেক্সট আরেকটা ক্লাস নিয়ে আসবো। আর আপনারা যদি এই শীটটা আপনাদের যদি লাগে আমাকে অবশ্যই ফেসবুকে নক করবেন, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে ফেসবুক পেজের, আমি অবশ্যই আপনাদেরকে দিয়ে দিব। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।